যার ঘটনাটি বলবো তার সাথে কিছুক্ষণ আগে আমার ফোনে কথা হয়েছে। সে ঢাকা যাচ্ছে অলরেডি, তার পেশা হচ্ছে ড্রাইভার, সে একজন চালক। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, তখন উনি অ্যাম্বুলেন্স চালাতেন। ময়মনসিংহের যে কোনো একটি হসপিটালে কোনো এক শীতের দিন আপনার ময়মনসিংহ হসপিটাল থেকে একজন রোগীটি হচ্ছে মেয়ে। অর্থাৎ ঘটনাটা যদি একদম শুরু থেকে বলি তাহলে বলতে হয় হসপিটাল থেকে তাদেরকে রিলিজ করে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। সেক্ষেত্রে তারা অনেক অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করছে, কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। রিলিজ করে দিয়েছে মানে কি, এটা কি বেঁচে আছে না? না, মারা গেছে। মারা যাওয়ার পরে রিলিজ করে দিয়েছে। ওকে। রিলিজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারা কোনো অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না, অ্যাম্বুলেন্স যেতে ইচ্ছুক না। তারা যাবে আপনার পার্শ্ববর্তী জেলা শেরপুরে। তার মানে তারা এমন অ্যাম্বুলেন্স খুঁজছে যে অ্যাম্বুলেন্সটা লাশটাকে নিয়ে হ্যাঁ শেরপুর জেলায় যাবে, একটা প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা। আচ্ছা। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার যেতে রাজি হচ্ছে না বা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। সেক্ষেত্রে আমি যার ঘটনাটা বলছি তার নাম হচ্ছে রনি। তার বাসা হচ্ছে ময়মনসিংহ শহরে নতুন বাজারে মোড়ের কাছে। যাই হোক, সে যেতে রাজি হল, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না। হ্যাঁ, পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না, শুধু লাশটাই যাবে। আচ্ছা। সেক্ষেত্রে ওই ড্রাইভার রনি, তার সন্দেহ তেমন একটা হলো না, হয়তো ভাবছে সবাই তো অ্যাম্বুলেন্সের সাথে যায় না, ভয় পেতে পারে। সেক্ষেত্রে সে রাজি হলো। আচ্ছা। তার শহর থেকে বের হতে হতে রাত 8টা বেজে গেল। সে ময়মনসিংহ শহর পার হয়ে যখন শেরপুর সীমানা চলে গেল, তখন রাত প্রায় 2 ঘন্টা পরে, তখন রাস্তাঘাট খারাপ ছিল, এত ভালো ছিল না। আচ্ছা। তখন রাত 10টা কি 11টা, শীতের রাত, এটি অনেক রাত হয়ে যায়। তার গাড়িটা হঠাৎ থেমে গেল। হ্যাঁ, সে নেমে গিয়ে দেখলো তার চাকাটা নষ্ট হয়ে গেছে। তবে এখানে কথা হচ্ছে তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, তার কোনো হেল্পার ছিল না, সে একাই ছিল, আর অ্যাম্বুলেন্সে লাশ ছিল। তারপর সে একা হাতে গাড়ির চাকাটা যেভাবে ঠিক করে সেভাবে ঠিক করে সে আবার যাত্রা শুরু করলো। ঘন্টাখানিক পর চলন্ত একটা গাড়ি এটা হঠাৎ করে থেমে গেল। সে যখন গাড়ি থেকে নেমে তারপরে অনেক চেষ্টা করে দেখলো কোনো কিছু নষ্ট হয়নি, তবু গাড়িটা থেমে গেছে। তেল আছে গাড়িতে, যান্ত্রিক ত্রুটি নেই। তারপরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেষ্টা করে এমনিতেই আবার চালু হলো। সে আবার চলতে শুরু করলো। চলতে শুরু করতে করতে এরকম আরো 1.5 থেকে 2 ঘন্টা যাওয়ার পর সে লক্ষ্য করলো যে গাড়ির পিছনে শব্দ হচ্ছে। শব্দটা অনেকটা এরকম যে 8-10 জন লোক যদি পিছন থেকে আপনার, সে এরকম শব্দ 10 থেকে 15 মিনিট শব্দগুলো শুনলো। তারপর সে কোনো কেয়ার করলো না। তবে একটা সময় শব্দের গতিটা একটু বেড়ে গেল। অ্যাম্বুলেন্সের ছাদের উপরে শব্দ হচ্ছে, ভিতর থেকে গ্লাসের শব্দ হচ্ছে। এরকম শব্দ হওয়ার পরে সে গাড়িটা থামালো। থামানোর পর সে অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে সে অ্যাম্বুলেন্সের ডালাটা খুললো। ডালাটা খুলেই দেখে ওই লাশটা বসে আছে। তার মুখে একদম যে ক্ষত একটা অবস্থা, সে লাশটা বসে আছে। সে এই দৃশ্যটা দেখে একটা দৌড় দিল। সে পাশে ছিল একটা রাইস মিল, একটু দূরে। সে ওই রাইস মিলের যে লেবাররা থাকে, শ্রমিকরা, ওই শ্রমিকদের ঘরে গিয়ে উঠল। এরপর শ্রমিকদের ঘর গিয়ে ওঠার পরে সে ওখানে সেন্সলেস হয়ে গেল। এরপর ওকে সবাই পানি দিয়ে একটু সচেতন করার পর ওই শ্রমিকদের সহ সে আসলো লাশের কাছে। আসার পর দেখে লাশটা আবার শুয়ে আছে, কিন্তু লাশটা খুব ক্ষত বিক্ষত। যাই হোক, আমি ঘটনাকে একটু সংক্ষেপে করে দিচ্ছি। থাকার পর পরদিন শ্রমিকদের একজন তার সাথী দিয়ে মেয়েটার গ্রামের বাড়ি গেল দিনের বেলা। যাওয়ার পরে ওই রনি যে ড্রাইভার, সে ওই মেয়ের বাবা মাকে ভালো করে প্রশ্ন করলো যে আপনি বললেন যে আপনার মেয়ে স্বাভাবিক অসুস্থ ছিল, মারা গেছে, কিন্তু আপনার মেয়ের শরীরে এরকম ক্ষত কেন, মুখে এরকম ক্ষত কেন, পোড়া কেন? আচ্ছা। তখন মেয়ের বাবা মা বলল যে আসলে সত্যি কথা বলতে কি, যদি আমরা সত্যি কথা বলতাম তাহলে হয়তো আপনিও রাজি হতেন না লাশটাকে নিয়ে যেতে। মেয়েটা সুইসাইড করার জন্য গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, নিজেই আগুনে ঝাঁপ দিয়েছিল সুইসাইড করার জন্য। ওই সে থেকেই তার একদম সম্পূর্ণ শরীর 75% 80% পড়ে গিয়েছিল। আচ্ছা। এই জন্য তার একটা ক্ষত আপনার খুব কুৎসিত একটা চেহারা হয়েছিল। বুঝতে পেরেছি। তারপরে সে কারণেই তার মেয়ের ফ্যামিলির ব্যক্তিরা তার সাথে আসতে চায়নি।
ওকে। তো এছাড়া আর কি এরকম ভয়ের মানে কেন এরকম হলো রাস্তা, এটা আমি আর বাবা মা আর কিছু বলতে পারেনি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ঘটনাটি শুরুর আগে আমি জায়গার ক্লিনিকের পরিচয়টা দিচ্ছি। ক্লিনিকের পাশে হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। ওই কোয়ার্টারের যে খেলার ফিল্ডের মাঝখানে একটি তাল গাছ রয়েছে, যা ব্রিটিশ আমল থেকে রয়েছে, এবং ওই তাল গাছে যে কিছু একটা আছে এটা অনেক আগে থেকেই জানতাম আমরা। তারপরে 2005-এ আমার ছোট বোনের যখন জন্ম হয়, আম্মুর অপারেশনটা হয় ওই ক্লিনিকটা ছিল 3 তলার। তো আম্মুর অপারেশনের পরের দিন আম্মুকে 3 তলার একটি কেবিনে ট্রান্সফার করা হয়। তো ট্রান্সফার করার পরে বিকালবেলা আমি প্র্যাকটিস শেষ করে যখন আম্মুকে দেখতে যাই, তখন প্রায় মাগরিবের আজান দিচ্ছে। তো আম্মু বলতেছে যে শাওন দেখো, ওই ক্লিনিকের যে জানলাটা মানে কেবিনের যে জানলাটা, ওইটা থেকে তাল গাছটা সরাসরি দেখা যায়। তো একটু দেখো, সন্দেহ হয়ে গেছে যে জানলাটা খোলা কিনা। আচ্ছা। তো আমি খোলা থাকলে বন্ধ করে দাও। তো আমি জানলার পর্দাটা যখন সরাই, তো তখন দেখি একটা বিভৎস চেহারা জানলার মধ্যে দিয়ে তাকিয়ে আছে আপনার দিকে? জি। তখন দেখার সাথে সাথে আমি একটু পিছিয়ে আসি। পিছানোর পরে মানে ওই কেবিনের একটা বেডের সাথে বাড়ি খেয়ে আমি 3-4টা ডিগবাজি খেয়ে ফ্লোরে পড়ে যাই। তখন আব্বু দৌড়ে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আমি বললাম যে একটি বিভৎস চেহারা আমার দিকে তাকিয়ে আছে, আমি দেখলাম জানলায়। তখন আব্বু যে যখন পর্দা সরায়, তখন শুধু তাল গাছটাই দেখা গেছে, আর কিচ্ছু না। আচ্ছা। ওই দিন রাত্রেবেলায় আমরা যখন চলে আসি, তো সবাই ভাবছে যে আমার হ্যালুসিনেশন হয়েছে, অনেক প্র্যাকটিস করার পরে আমি গিয়েছি এই কারণে। তো রাত্রেবেলায় যে ঘটনা হয়, আমার মেজো চাচি ছিল আম্মুর সাথে রাত্রে, তখন 1:30 কি 2টা বাজে। ওই মোমেন্টে যে ওই জানলার পাশে যে ওয়াশরুমটা ছিল, ওয়াশরুমের দরজাটা মানে নড়তে থাকে। আচ্ছা। বাইরে থেকে লাগানো ছিল, তারপর নড়তেছে। চাচি ভাবছে যে হয়তোবা কোনো বাতাস বা কিছু, ওটার কারণে নড়তেছে। কিন্তু একটু পরে দেখা গেল যে ওই সাউন্ডটা এরকম হচ্ছে যে ভিতর থেকে কেউ ওয়াশরুমের দরজাটা খোলার চেষ্টা করছে। আচ্ছা। তো চাচি উঠে বসে জানলা দিয়ে তাকিয়ে দেখে যে কোনো ঝড় বা কিছু হচ্ছে কিনা, কিন্তু দেখলেন যে কিছুই না, বা কোনো বাতাসও নেই। মে মাসের 10 তারিখের ঘটনা এটা, 2005-এ। তো ওই সময় কোনো ঝড়ও হওয়ার কথা না। তো যখন দেখলেন যে ঝড় হচ্ছে না বা বাতাস নেই, তখন চাচি একটু ভয় পেয়ে দোয়া কালাম পড়তে থাকে, এবং ওয়াশরুমের যে হ্যান্ডেল ওটার সাথে একটি উন্না পেঁচিয়ে মানে ওই বেডের পায়ের সাথে বেঁধে রাখে শক্ত করে। কেন এটা কেন? যে উনি ভাবছেন যে হয়তো বা কেউ খোলার চেষ্টা করছে, বা উনিও জানতেন ঘটনা কিছু একটা যে এরকম হয়। আচ্ছা। নিউ বর্ন বেবির বেলায়। তো তখন এরকম যখন বেঁধে রাখলেন, তখন মনে হচ্ছে যে মানে ওই সাউন্ডটা আরো বেড়ে গেছে, মনে হচ্ছে যে কেউ দরজার মধ্যে লাথি দিচ্ছে ভিতর সাইড থেকে। তো চাচি আরো জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকে এবং রুমের চারদিকে ফু দিয়ে দেয়। তার 5-6 মিনিট পরে ওই সাউন্ডটা অফ হয়ে যায়। তো ওই সাউন্ড অফ হওয়ার পরে ক্লিনিকের মানে ওই কেবিনের মেইন ডোরে একটা নক হয়। তো নক হওয়ার পরে চাচি ভাবেন যে 3টার দিকে আম্মুকে ইনজেকশন দেওয়ার জন্য এক নার্স আসার কথা, উনি আসছেন হয়তোবা। তিনি দৌড়ে যেয়ে দরজা খুলে দেন, কিন্তু দেখেন যে কেউ নেই। তখন চাচি আরো ভয় পেয়ে যায়। আচ্ছা। ভয় পাওয়ার পরে দরজা লাগিয়ে দিয়ে আমার বোনকে তার কোলে নিয়ে দোয়া কালাম পড়তে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে সবকিছুই নর্মাল হয়ে আসছে। তো তার 15 থেকে 20 মিনিট পরে নার্স আসে। আসার পরে 3-4 বার নক করার পরে এবার চাচি জিজ্ঞেস করেন কে। তো নার্স বলে আমি নার্স। পরে চাচি দরজা খোলার পরে উনি জিজ্ঞেস করেন যে আপনি কি কিছুক্ষণ আগে আসছিলেন, নক করছিলেন দরজায়? তখন নার্স বলে যে না, আমি আসি নাই। বলছে তাহলে আপনাদের হসপিটালের কেউ হয়তোবা। বলে কি না, এই ক্লিনিকে শুধু আমি দায়িত্বে আছি। আচ্ছা। এই দায়িত্বে শুধু আমি আছি রাত্রের ডিউটিটাতে। তাহলে তখন চাচি বলতেছে হয়তোবা কোনো পেশেন্টের আত্মীয় স্বজন হয়তোবা নক করছে। নার্স বললেন যে না, 3 তলার এই কেবিনে শুধুমাত্র আপনারাই আছেন, 3 তলা পুরাপুরি খালি, আর কেউই নেই। আচ্ছা। তো চাচি ভয় পেয়ে সাথে সাথে আব্বুকে ফোন দেয়, আব্বু ছুটে যায়। সকালবেলা আমরাও যাই। পরে নার্স আমাদেরকে সকালবেলা যে ঘটনা বলে, সকালবেলা বলে যে এই মানে এই 3 তলায় নাকি অনেক রকম ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে। যেমন নক হওয়ার পরে দরজা খোলার পরে
যখন ফিরে আসে, মানুষ যখন কাউকে না পেয়ে ফিরে আসে, তখন হয়তোবা দেখে যে বেবির কোনো নিউবর্ন বেবির কোনো চোখ নেই, বা নিউবর্ন বেবি রাত্রেবেলায় ঠিক ছিল, সকালবেলা মৃত, এরকম ঘটনা ঘটে অনেক। তো আমরা ওই দিনই চলে আসি। তার ঠিক 3 দিন পরে ওই ক্লিনিকেই 3 তলাতেই মানে রাত্রেবেলায় ডিউটি করার সময় ওই আপনার সিঁড়ি থেকে পড়ে যায় ওনার মৃত্যু ঘটে। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনাটা 2012 এর দিকে। আমি তখন ঢাকায় চাকরি করি। তো আমার কলিগরা 3 জনে আমরা ডিসিশন নিলাম যে আমরা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে কক্সবাজার ট্যুর করব। তো যেভাবে সেই কাজ, এটা মেবি জানুয়ারির 8 তারিখ হবে বা 7 তারিখ। আমরা শ্যামলী পরিবহনে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হই, ম্যাট কোচে যাই। রাত্র 3টা কি 4টার দিকে আমাদের বাসটা নুরজাহান হোটেলে যাত্রা বিরতি দেয়। তো আমরা চা নাস্তা করে আবার পুনরায় বাসে উঠে পড়ি। একটা সময় চিটাগংয়ের সীতাকুণ্ডুর পূর্বে হঠাৎই আমাদের বাসটা মাঝ রাস্তায় থেমে যায়। অনেকটা হার্ট ব্রেকের মতো চলতেছে, হঠাৎ ব্রেক এরকম একটা। তো আমাদের সিটটা সামনের দিকে ছিল। আমি প্রথম বিতে ছিলাম, B2-তে, যার ফলে সামনের গ্লাস দিয়ে আমি রাস্তার মানে ড্রাইভারের মতো করে অধিকাংশ ভিউ আমার চোখে পড়তেছিল। তো দেখি একটা মোটামুটি মাঝ বয়সী লোক, 45-50 এরকম বয়সী একটা লোক, শীতে সাদা একটা চাদর মুড়ি দিয়ে উনি ডান হাত দিয়ে বাসটার দিকে ইশারা করে রাস্তাটা পার হচ্ছেন, অর্থাৎ মানে বাসটাকে থামতে বলছেন, উনি রাস্তা ক্রস করবেন, এরকম একটা ব্যাপার। তো একটু অবাক হই। আমার মনে আছে যে লোকটার ফেসটাও আমি দেখে ফেলি, এবং আমার এটা মনে হচ্ছিল যেন লোকটা আমাকেই দেখতেছে, মানে বাইরে থেকে সে রাস্তা পার হচ্ছে, সে আমার দিকে তাকিয়ে আছে। জিনিসটা এমন মনে হচ্ছিল আমার, জাস্ট আমি ইগনোর করি, যেটা হতেই পারে সে আমাকে হয়তো দেখতেছে বাইরে থেকে। কিন্তু বলে রাখি, বাসের ভিতরটা বেশ অন্ধকার ছিল। যাই হোক, তো আমরা পরদিন সকাল 10টা নাগাদ আমরা কক্সবাজারে পৌঁছাই। তো আপনারা জানেন জানুয়ারি বা ডিসেম্বর এই সময়টা সি বিচ এরিয়াতে পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার ফলে হোটেল মানে মিলানো খুবই কষ্টকর। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এয়ারপোর্ট রোডের কোন একটি হোটেল পাই। হোটেলটা মোটামুটি মানে একটু নির্জন এরিয়া বলা যেতে পারে। ওই সাইডটা লোকজন চলাচল একটু কম এমন মনে হচ্ছিল। যে অন্য এরিয়াগুলোতে যেমন জাম প্যাকড ছিল, মানুষজনের খুব জনসমাগম ছিল, ওই সাইডটা কেমন যেন একটু শুনশান মনে হচ্ছিল আমার কাছে। আর হোটেলটাও কেমন যেন একটু পুরনো, 4তলা একটি ভবন, এবং বাইরে থেকে দেখতে একটু গা ছমছম ভাব। যাই হোক, আমরা 3 জন 2টো রুম নিয়ে নেই। এক রুমে আমার 2 বন্ধু শিফট হয়, আর এক রুমে আমি একা শিফট হই। তো টায়ার্ড ছিলাম। সকালে আমরা গোসল সেরে নাস্তা করে ঘুম দেই। আমাদের ঘুম ভাঙে আসরের আজানে, দেন নামাজ পড়ে সি বিচের দিকে হাঁটতে বেরোই। হাঁটছি, আমরা কিছু দূর এগোতেই ঝাউবন এরিয়াটা পড়ে, মানে ঝাউ গাছগুলা, যারা কক্সবাজারে গেছেন তারা অনেকে জানবেন যে এয়ারপোর্ট থেকে সামনে ঝাউ গাছগুলার এরিয়া, এবং ওটা ক্রস করেই দেন সি বিচ। তো ঝাউবনটা যখন পার হই, তখন দেখি একটু দূরে একটা ঝাউ গাছের নিচে একটা লোক দাঁড়ানো। জাস্ট শুধু একটু দেখলাম, আমি আসলে ওইভাবে খেয়াল করিনি। দেন আমি সি বিচে যাই। ওখানে যাওয়ার পর আমরা বাদাম খাই, রেস্ট করি, গল্প করি। কেন জানি কি জানি ভেবে আমি পিছন ফিরে তাকাই, দেখি যে সেই লোকটা যেটা একটু আগে দেখলাম সে স্টিল দাঁড়িয়ে আছে, এবং তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল সে আমাদেরকেই দেখছে, মানে আমাদেরকে লক্ষ্য করছে, এবং স্পেশালি মনে হচ্ছে আমাকেই দেখছে। তো একটু মানে আমার কাছে একটু অন্যরকম মনে হলো ব্যাপারটা। যাই হোক, আমি দেখি 10 সেকেন্ডের মতো, দেন আবার সামনের দিকে মুভ করি, আবার গল্পে মেতে উঠি। দেন আমরা দাঁড়াই, যে বলে যে সামনে দিকে আরেকটু হেঁটে সামনে যাবো। হেঁটে যাচ্ছি, আবার কেন জানি মনে হচ্ছে একটু তাকাই, দেখি না সে স্টিল সে ওখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখছে, বাট অস্পষ্ট, মানে তাকে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মনে হচ্ছিল সে আমাদেরকে ফলো করছে বা দেখছে, এরকম একটা কিছু। তো যাই হোক, আমরা এটা ঘুরে অন্য দিক দিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে আসি। 9টার দিকে খেয়ে দিয়ে আমরা সবাই যার যার রুমে চলে যাই। তো টিভি দেখতে থাকি। একটা সময় হঠাৎই মানে আমার টিভি অফ করে ক্লান্ত লাগছিল, জাস্ট মানে বিছনায় যাবো এরকম একটা, ঘুমোতে যাবো একটা এরকম ছিল, প্রিপারেশন নিচ্ছিলাম। তো লাইট অফ করে কম্বলটা নিয়ে শুয়ে পড়ি। তো হঠাৎই একটা আওয়াজ, আমার ঘুম ভেঙে যায়। আমি প্রথমে মনে হলো যে হঠাৎই হয়তো ঘুম ভেঙে গেছে, না দেখি যে আওয়াজটা আবার আসতেছে। এবং আমার হোটেল রুমটা একটু বর্ণনা দিই। আমি যে রুমে ছিলাম, রুমের দক্ষিণ সাইড অর্থাৎ সি বিচ সাইডে পাশে পুরাতন একটা ঝিনুক মার্কেট, সেটা বলতে গেলে এক ধরনের অনেকটাই মানে
জনশূন্য। আর আমি ছিলাম 3 তলাতে। ওই দিকটা একটা বারান্দা আছে, সেখানে 2টো চেয়ার রাখা, ছোট ব্যালকনি, এবং ব্যালকনির সাথে আমার রুমের সাথে ব্যালকনিটা, জাস্ট একটা জানালা আছে থাই গ্লাস দেওয়া, ওটা খুললে ব্যালকনির পর ওই মার্কেটটা টিন শেড, অর্থাৎ আমার 3 তলা থেকে মার্কেটের ভেতরটা পুরোটাই দেখা যায় এরকম। আর 2টো বড় বড় গাছ, সেগুন গাছের মতো, এটা জানালা ঘেঁষে উপর দিকে উঠে গেছে। তো আমি আওয়াজটাই ঘুম ভেঙে যায়। তো আবার যখন আওয়াজটা হয় তখন আমি ফিল করলাম যে আমার পিছনে যে বারান্দার যে জানালাটা আছে, অর্থাৎ আমার যে বেডের সাথে একদম অ্যাটাচ, দেওয়ালের সাথে যে গ্লাসটা, জানালাটা, ওই জানালাটার থাইতে কেউ হয়তো নক করছে এবং থাইটা নড়তেছে, গ্লাসটা নড়তেছে, স্পষ্ট দেখতেছি। আমার প্রথমে একটু লাগে, অন্ধকার দেখা যাচ্ছিল না, পরে আমি লাইট জ্বালাই, যেটা দেখলাম, আমি আসলে ভয় কতটা পেয়েছিলাম জানি না, বেশ হতভম্ব হয়ে গিয়েছিলাম। দেখি একটা মাঝবয়সী লোক আমার গ্লাসের উপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, তার হাতটা জানালাতে রাখছে, খুব চাপ দিয়ে সে ধরে রাখছে এবং তার ফেসটা গ্লাসের সাথে একদম লাগাই দিচ্ছে। আমার দেখে বিষণ্ণ চোখে সে তাকিয়ে আছে, আমাকে ভয় দেখাচ্ছে না, বিষণ্ণ চোখে সে আমাকে দেখতেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? 3 তলায় ব্যালকনিতে, এখানে আসতে হলে আমার রুমের ভিতর দিয়ে যেতে হবে। আমি আসলে এক মুহূর্তে দিনের বেলা কিছু ভাবতে পারি নাই, কিন্তু আমি ভয়টা তখন পেলাম যে এই ফেসটা আমি কোথায় যেন দেখছি, এবং এই চাদর মুড়ি দেওয়া। তখন মনে হলো যে হ্যাঁ, ওই যে সীতাকুণ্ড ঢোকার প্রবেশের মুহূর্তে যখন আমাদের বাসটা হঠাৎই থেমে যায়, একটা বৃদ্ধ লোক পার হচ্ছিল, মাঝবয়সী লোক, তার ফেসটা আমি বাড়িতে ভিতর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, বাসের ভিতর থেকে মনে হচ্ছিল ওই লোকটাই। আর তখন আমি ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। তো আমার অন্য রুমের ফ্রেন্ডের সাথে জিনিসটা আমি বলি, খুব ভয় পাইছি, তাই আমাকে পানি দেয়, তাই বলে কি হয়েছে, আমি এটা বলি, তারা আসলে বিলিভ করে না। তখন আমি সব বলি যে এই লোকটাকে আমি যাবো না, দেখছি দাঁড়ায় আছে, আমাদেরকে দেখতেছে, এবং সে ফলো করতে করতে সেই পর্যন্ত চলে আসছে। তো যাই হোক, আসলে ঘটনাটা এখানে শেষ নয়। দেন আমি চলে আসি। তো 2015 সালে জানুয়ারি 1 তারিখে, অর্থাৎ গত বছর জানুয়ারি 1 তারিখে আমি সিলেট আসি জব নিয়ে। মোটামুটি 3 বছর পার হয়ে গেছে এই ঘটনার পর থেকে। সিলেট আসার পর আমি এখানে জব করতে থাকি। এর কিছুদিন পরই গত বছর মার্চ এপ্রিলের দিকে সিলেটে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যেটা এখানকার স্থানীয় পত্রিকা বা বাংলাদেশের বড় বড় পত্রিকা এবং সব ধরনের টিভি চ্যানেলের নিউজটা আসে যে একজন স্ত্রী তার হাজবেন্ডকে গলা কেটে জবাই করছে। লোকটি তাবলিগ জামাতের আমির ছিল এবং খুব ফেমাস লোক ছিল। তার নামটা আমি বলে দিচ্ছি, তার নাম ছিল খলিল। এটা সিলেটের সবাই জানে। সে খুন হয় এবং সে ইসলামিক মাইন্ডের লোক ছিল। আমি তাকে চিনতাম না, কারণ আমি সিলেটে নতুন ছিলাম। আমার সহকর্মী যারা ছিল তারা সকলে চিনত। তো তাদের সাথে লাশটা আমিও দেখতে যাই, কি অবস্থা, এরকম চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, নিজের স্ত্রী তাকে গলা কেটে জবাই করছে। তো দেখতে গিয়ে আমি লোকটাকে এতভাবে কখনো দেখি নাই। তার কাফনের কাপড়টা খুলে যখন তার ফেসটা দেখি, তখন আমি পুরোপুরি শকড হয়ে যাই। আমি আসলে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। কি বলবো, আসলে 3 বছর আগে কক্সবাজারে সীতাকুণ্ডে ঢোকার মুহূর্তে মাঝ রাস্তায় যে বৃদ্ধ লোকটাকে দেখছিলাম, মাঝবয়সী লোকটাকে, চাদর মুড়ি দেওয়া, ঝাউবনে গাছতলা যে লোকটাকে দেখছিলাম, এবং আমার হোটেল রুমে ব্যালকনিতে জানালার ওপাশে যে লোকটাকে আমি দেখে ভয় পেয়েছিলাম, আর এই লোকটা সবই এক। অর্থাৎ এই লোকটাকে আমি আজ থেকে 3 বছর আগে দেখছিলাম। আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারি না। ওখানে আমি দাঁড়াই না, আমি চলে আসি এবং আমার সাথে যে ফ্রেন্ড যায় তাকে আমি শেয়ার করি, সেও বিলিভ করে না। আসলে এটা কাউকে বিশ্বাস করার মতো ঘটনাও না। আমি ইসলামিক মাইন্ডের লোক, আমি জিনে বিশ্বাস করি। পবিত্র কোরআনে জিনদের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে মিট করছেন, সেটাও আমি হাদিসে পড়েছি। কিন্তু এটা কি জিন ছিল না কি ছিল? আমরা জানি যে মানুষ মারা গেলে তার আত্মা অনেকে দেখা দেয়, কিন্তু সে মরে নাই। এই পূর্বে এই লোকটাকে আমি অনেকদিন ছিলাম, অথচ এই লোকের সাথে অনেকদিন দেখা হয়েছে, অথচ এই লোকের সাথে আমার কোনো পরিচয় ছিল না, তাকে আমি চিনতাম না, জানতাম না। আমি তো তখন সেটা জিনই ভেবে নিয়েছিলাম। কিন্তু এখন যখন আমি তাকে এরকম মৃত অবস্থায় দেখলাম, খুন হইলো, মার্ডার হইলো সে, আমি এটা আসলে এটার কোনো ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাই নাই। এটা কি ছিল? আমি অনেককেই এটা শেয়ার করছি, তারা কেউ এটা সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই, আমিও পারি নাই। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা একটা সংগ্রহ করা ঘটনা। এই ঘটনাটা ঘটে কুয়েতে কোন এক এলাকায়। আমি সেই এলাকাটার নাম বলতে চাইতেছি না। সেইখানে একটা ইন্ডিয়ান ছেলে আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে সে সুইসাইড করে। তো তারপর তার রুমমেটরা যখন দেখতে পায়, তারা পুলিশকে ফোন করে এবং তাদের আশেপাশে যারা আছে তাদেরকে ডাকে সেটা দেখায়। তারপর পুলিশ আসে, আসার পর যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী সেই লাশটাকে নামায় এবং নামায় সেটা পোস্টমর্টমের জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়। আর তারপর
সেই পোস্টমর্টম করার জন্য যে দুজন মানুষের উপরে দায়িত্ব দেয় তারাও আজনবী ছিলেন, আর তাদের সাথে এই ঘটনাটা ঘটে। তো যখন পুলিশের কাছ থেকে হাসপাতালে দেওয়া হয় লাশটাকে পোস্টমর্টমের জন্য, তো যেই দুইটা ছেলের উপরে দায়িত্বটা পড়ছে তাদের একজনের নাম ওসমান আর একজনের নাম জাফর, আর এটা তাদের ছদ্মনাম। কেননা তারা বলছে যে তাদের যদি নাম উল্লেখ করি হয়তো সমস্যা হতে পারে, আর আমি হাসপাতালের নামটা উল্লেখ করতেছি না, তবে এখানে নিকটবর্তী একটা হাসপাতাল। তো তারপর তারা তাদের যে কাজ কাম ছিল সেগুলো সম্পূর্ণ করে এবং যেখানে রিপোর্টটা জমা দেওয়ার দরকার ছিল সেখানে তারা রীতিমতো রিপোর্ট জমা দেয়। তো তারা এর ভিতরে একটা ভুল করে, যেটা যে লাশটা আসে সেই ছেলেটা কোনো ফ্যামিলির চাপে পড়ে সেরা কুয়েতে কাজ কাম করতো, ফ্যামিলির চাপে পড়া এখানে টেনশনে পড়ে সে আত্মহত্যা করে। তো তারা এটা নিয়ে অনেকটা একটু কটূক্তি করে যে মানুষ এরকম ভুল করে কিসের জন্য, এটা করা ঠিক না, এটা মানুষ বোঝে না, বিদেশ থাকে এত বছর যাবত তারপরও মানুষ এতটা অবোঝ হয় কিভাবে, কিছু একটু অবহেলা টাইপের কথাবার্তা বলে। তো ওসমান আর জাফর তাদের কাজ শেষ করে তারা রিপোর্ট জমা দিয়ে বাসায় চলে যায়। তো ওই দিন রাত্রে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ঘটে ওসমানের সাথে। তো তারা রীতিমতো তাদের কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমায়। ঘুমানোর পরে ওসমান গভীর রাত্রে স্বপ্নে দেখে যে যে ছেলেটা আজকে যে ছেলেটার পোস্টমর্টম করছে, যে ছেলেটা আত্মহত্যা করছে, ঠিক ওসমান ওই ছেলের মতো দাঁড়ায়া ওই টেবিলের উপরে দাঁড়ায়া ওইভাবে গলায় দড়ি দিয়ে সে নিজে নিজে আত্মহত্যা করছে। অথচ ওসমান বুঝতেও পারতেছে যে জিনিসটা আসলে ঠিক না বা আমি কেন এই কাজটা করছি। তো যাই হোক, তারপর এক পর্যায়ে সে যখন দড়িতে ঝুলে পড়ে আর টোলটা পায়ের নিচ থেকে সরায় ফেলায়, তো তারপর সে অনেক ছটফট করতে থাকে ওই দড়ির ভিতরে। আর এক পর্যায়ে দেখা যায় যে এই ছটফটের অবস্থাতে তার ঘুমটা ভেঙে যায়। সে তাড়াতাড়ি ঘুমে থেকে উঠা যখন জাগনা হয়ে যায় তখন উঠে সেরা লাইট জ্বালায় সে জাফরকে ডাক দেয় এবং পানি খায়। তারপর তার খুব অস্থির অবস্থা থাকে এবং তার সারা শরীর ঘামে ভেজা থাকে। জাফর তাকে জিজ্ঞেস করে কি এমন করতেছে কিসের জন্য, তো সে জাফরকে বিস্তারিত বলে। তারপর জাফর তাকে বোঝায় যে দেখো যে কাজ করে আসছি আজকে আমরা, তো তাতে স্বাভাবিক হইতেই পারে, এটা এমন কিছু না। তারপর ওসমান ওয়াশরুমে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে আবার এসে রীতিমতো ঘুমায়, কিন্তু ঘুমাইতে পারে না, অনেকটা লেট হয়ে যায়। তারপরে সে ঘুমায়। তারপর দিন সকালে আবার দুজনে মিলে ডিউটিতে যায়। তো তারা ডিউটি করতেছে, ওসমানের মনটা একটু মরা, তবে জাফর অতটা গুরুত্ব দিতেছে না, যে এটা স্বাভাবিক হইতেই পারে, রাত্রে খারাপ স্বপ্ন দেখছে, ভয়টা পাইছে। তো তারা রীতিমতো তাদের কাজ কাম শেষ করে ডিউটি শেষ করে আবার রাত্রে বাসায় আসে। আসার পরে তারা তাদের রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে তারা ঘুমায়। ঘুমানোর এক পর্যায়ে গভীর রাত্রে ঠিক ওসমান ওই একই রকম স্বপ্ন আজকেও দেখে, বরঞ্চ গতকালকের রাতের স্বপ্নের চাইতে আজকের স্বপ্নটা আরো বেশি ভয়ঙ্কর। তো ওসমান দেখতেছে যে শিখতে একটা টেবিলের উপরে দাঁড়ানো আর তার সামনে একটা ফাঁসির দড়ির মতো বান্দা ঝুলতেছে, আর সে নিজের অজান্তেই সে দড়িটা গলায় দিতেছে এবং সে টেবিল থেকে নিচে ঝুলে পড়লো। তো ঝুলে পড়ার পর সে ওরকমই ছটফট করতেছে, দম বের হইতেছে, ছটফট করতেছে। তো এক পর্যায়ে দেখা যায় যে ছটফট করতে করতে তার শরীরটা ঠান্ডা হয়ে যায়, যেমন মানুষের দমটা বের হয়ে গেলে যে ঠান্ডা হয়ে যায় ঠিক ওরকম ঠান্ডা হয়ে যায়। এর ভিতরে এদিকে আবার ওসমান যে বিছনার ভিতরে ছটফট করতেছিল ওইটা আবার জাফর মানে বুঝতে পারে আজকে একটু বেশি মানে ছটফট করতে থাকে। তো জাফর এটা বুঝতে পারে, ও জাগনা হয়ে যায়, উঠে সেরা লাইট জ্বালায় দেখে যে ওসমানের অবস্থা খুব খারাপ। তো জাফর এদিক দিয়ে ওসমানকে ডাকতেছে, ওসমানকে ধাক্কাইতেছে, ডাকতেছে, কিন্তু ওসমান হুশে আসতেছে না, ওসমান জাগনা হইতেছে। তো এক পর্যায়ে যখন ওসমান ওই গলায় দড়ি দিয়ে সে যখন ঝুলন্ত অবস্থায় কিছুক্ষণ থাকার পর শান্ত হয়ে যায়, তখন তার দম টম বন্ধ হয়ে সে একাই হঠাৎ করে বিছানার উপরে জাগনা হয়ে যায় এবং লাফ দিয়ে ওঠে। ওঠার পর সে তো কান্নাকাটি শুরু করে দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, সে পাগলের মতো অবস্থা, রুমের এদিক থেকে ওদিক যাইতেছে, ওদিক থেকে ওদিক যাইতেছে। এর ভিতরে জাফর তারা শান্ত করার চেষ্টা করে এবং তার পানি টানি খাওয়ায় একটু শান্ত করে। শান্ত করার পর ওসমানকে বোঝায় বলে, দেখো এটা একটা দুঃস্বপ্ন ছিল, তুমি এটা নিয়ে বেশি ভয় পাও না, তুমি আমার কাছে বলো কি হয়েছে। রীতিমতো ওসমান জাফরের কাছে সবকিছু বলে, কিন্তু তারপরে ওসমান অনেকক্ষণ বোঝায়, দুজনে বসে কথাবার্তা বলে, ইজি হয়, ঠিক আছে। তারপরে ওসমান ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যায় সে ফ্রেশ হওয়ার পর হাত মুখ একটু পানি টানি দিয়া যখন মুখটা মুছতে যায় তখন দেখে যে তার গলার ভিতরে একটা লাল দাগ হয়ে রয়েছে। তো গলার ভিতরে একটা লাল দাগ হয়ে রয়েছে, যেমন দড়ি বাঁধা কেউ তাকে টানছে বা ঝুলে ছিল, সেই দাগটা এখনো তার গলার ভিতরে রয়ে গেছে।
তো তার গলার যেই দাগটা ছিল এবং দাগের পাশাপাশি সে ব্যথা অনুভব করতে থাকে। তারপর সে দৌড়ায় বাইরে আসে সেটা জাফরকে ডাকে সেটা বলে, দেখো জাফর, এই যে আমার গলার ভিতরে লাল দাগ হয়ে গেছে, তুমি যে বললা এটা পুরোটাই স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল, কিন্তু এই দাগ আসলো হয়েছে। এখন জাফর আর কোনো কিছু বলতে পারে না। তারপরে জাফর অনেক কিছু সান্ত্বনা দেয়, কিন্তু তারপর ওসমান আর সারা রাত ঘুমাইতে পারে না। জাফর আর ওসমান দুজনে শোয়া থাকে, কিন্তু তারা আর এই ব্যাপারে কোনো কথাও বলে না, দুজনে একটু ভয় পায়। তারপরে যায় সেরা তার পরদিন সকালে যখন তারা আবার ডিউটিতে যায়, ওই হাসপাতালের ভিতরেই বড় একটা মসজিদ আছে, তো ওই মসজিদে যায় সেরা তারা ইমাম সাহেবের সাথে কথা বলে। তো ওসমান ফার্স্ট লাস্ট তার পুরো ঘটনাটা বলার পর ইমাম সাহেব হুজুর বলে যে আসলে তোমরা যেই ওই লাশটা সম্বন্ধে কিছু কটূক্তি করছো বা অবহেলাবাচক কথাবার্তা বলছো, এটা তোমাদের ঠিক হয় নাই। আর যেহেতু জীবিত মানুষকে সম্মান করো, তাহলে অবশ্যই তোমাদের লাশকে সম্মান করা উচিত। আর সবসময় তোমাদের কাজ এই লাশ টাশ নিয়ে, তো এটা তোমরা একদম ভুল করছো। তারপরে এরকম ওসমানকে কিছু আমল দেয়, তো আমলের কথা বলে যে তুমি এগুলি করো, আর আমি একটু পানি পরে দিতেছি, এটা তুমি খায় ফেলো। তারপর ওসমান রীতিমতো ওই পানি পরা খায়, আর ওই যে আমলগুলো ইমাম সাহেব হুজুর দেয়, ওই আমলগুলো সে ঠিক মতো পালন করতে থাকে। আর তারপর আস্তে আস্তে তারা আবার সবকিছু ভুলে যায় আর নর্মাল লাইফে ফিরে আসে। তো পরবর্তীতে ওসমানের সাথে আর এরকম কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস ভালো হয়েছে যে ওসমান আর জাফর তারপর থেকে কোনো লাশের সম্বন্ধে কোনো কটূক্তি করে না। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, এটা আজ থেকে প্রায় 25 বছর আগে ঘটা। তো ঘটনাটা আমার নানা ভাইয়ের সাথে ঘটা। আর আমাদের শহরের মধ্য দিক দিয়ে একটা রেল লাইন চলে গেছে, এটা হয়তো জানেন। তো রেল লাইনের পাশে আমার এলাকা। তো আমার নানা ভাই একদিন বাজার থেকে মাছ কিনে রাত্রে প্রায় 10টার পরে মাছ কিনে বাড়িতে ফিরছে। ফেরার পথে সে মানে ঠাওর করতে বলে যে তার পিছনে কে আসছে যেন। তো সেটা তো চিন্তা ভাবনা না করে, সাহসী মানুষ ছিল, সে বাসায় চলে আসে। আসার পরে ঘরে মাছ রাখার পরে সে টয়লেটের দিকে যায়। টয়লেটের দিকে যাওয়ার পরে সে দেখে এখানে কেউ দাঁড়িয়ে আছে। তো সে তার ছেলে মনে করার পরে সে অনেক বকাঝকা করে, যে পরে সে এক সময় বুঝতে পারে যে এটা তার ছেলে না, অন্য কিছু। সে যখন টয়লেট থেকে তার করতে পরে আপনার রাসেল ভাই, উনি তার সাথে মানে অনেক ঝগড়া শুরু হয়ে যায়, কথা কাটাকাটি, অনেক ঝগড়া শুরু হয়ে যায়। যে এখানে কেন সে মনে করেন ঝগড়ার এক পর্যায়ে তার হাতাহাতি শুরু হয়ে যায়, অনেক হাতাহাতি প্লাস মারামারি। মানে বৃষ্টির দিন ছিল, কাদাতে অনেক জাম হয়ে যায় ওইখানকার, মানে আশেপাশে মানুষ উঠে চলে আসে। পরে আপনার সবকিছু করার পরে দেখে যে মানুষজন দেখে তার কাদা মেখে পুরো শরীর ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে সবাই তাকে ধরে এবং পানি টানি দিয়ে পরিষ্কার করে পরে জিজ্ঞেস করে কি হয়েছিল। সে দেখে কি যে টয়লেটের সাথে একটা গলা নেই, তার গলা নেই এবং চোখ দুটো বুকে এরকম একটা বস্তু দাঁড়িয়ে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি